আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো নেই। আপনি কেমন আছেন? আমিও মা আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি বই দেওয়া হয়েছে ক্লাস 9 এ? বই পেয়েছো তোমরা? জি মিস। কমার্সের বইগুলো কি পেয়েছো? ব্যবসায় উদ্যোগ বাদে। আচ্ছা, তার মানে হিসাব বিজ্ঞান আর ফিনান্স পেয়েছো? জি মিস। বইটা পড়েছিলে? কষ্টের বই তারপর পড়েছো? জি মিস। যারা বই নিয়েছো বাসায় তারা কি পড়েছো তারপরে? আচ্ছা মেয়েরা, জি মিস। তোমরা যারা জয়েন হয়েছো চ্যাট বক্সে তোমাদের নাম রোলটা দিয়ে দাও মা। জয়েন হয়ে নাম রোলটা আগে দিবে, এটা হচ্ছে প্রথম কাজ। এখান থেকে আমি তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো আবার মানে আমি ডায়েরিতে লিখে রাখি। যারা ক্লাসে অংশগ্রহণ করেছো চ্যাট বক্সে তোমাদের নাম রোলটা দিয়ে দাও। বইটা কি সবার সামনে আছে? তোমাদের সামনে কি বইটা রাখা? আচ্ছা আচ্ছা, আমরা বলবে তো কোন আমাদের উৎপাদন করা হয়েছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমরা উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছিলাম, পাশাপাশি সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক পর্যন্ত পড়া হয়েছে। হ্যাঁ, আমরা স্লাইডে অনেক শব্দ হচ্ছে। সবাই মিট করে রাখো। আর হচ্ছে আমরা তো কলেজে ক্লাস নেই না, সবাই অনেক মানে সবাই বেশ কয়েকজন টিচার একসাথে ক্লাস নেওয়া হয়, এটা একটাই আমরা অভ্যন্তরীণ ব্যবহারকারী সম্পর্কে জেনেছিলাম গত ক্লাসে, তাই না? বাহ্যিক ব্যবহারকারী এবং অভ্যন্তরীণ ব্যবহারকারী সম্পর্কে জেনেছিলাম না? জি মিস। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে সমাজ ও পরিবেশের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক। এটা পড়া হয়েছে। এটা পড়া হয়েছে। এই কোশ্চেন গুলো দেওয়া হয়েছিল এরপরে, তাই তো? 20টা কোশ্চেন দিয়েছেন পরে। এই 20টা কোশ্চেনের উত্তরগুলো সবাই খাতে কি কোশ্চেনের উত্তরগুলো লিখেছো? জি মিস। আচ্ছা, সবাই উত্তরগুলো আরেকবার মিলিয়ে নাও। 20টা কোশ্চেনের উত্তরগুলো একটু মিলিয়ে নাও খাতার সাথে। এক নজরে তোমাদের উত্তরগুলো মিলিয়ে নাও। দেখো, 1 নম্বরটা ছিল আমাদের সঠিকত তথ্য ব্যবস্থা, 2 নম্বর হচ্ছে অর্থ সংক্রান্ত, 3 হিসাব বিজ্ঞানকে, 4 গতি প্রকৃতি, 5 আর্থিক ফলাফল প্রকাশ, 6 কালক্রমে, 7 মুদ্রার প্রচলন, 8 উন্নয়নমূলক কাজ, 9 পাথরে চিহ্ন দিয়ে, 10 ফসলে, 11 গণিতবিদ, 12 পঞ্চদশ, 13 ইতালিতে, 14 বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি, 15 কর্মপরিকল্পনা গ্রহণ, 16 স্থায়ী পরিশোধ ক্ষমতা, 17 হিসাব বিজ্ঞান, 18 সিদ্ধান্ত গ্রহণে, 19 কাঙ্ক্ষিত ফলাফল, 20 হচ্ছে হিসাব। এই ছিল আমাদের 20টা প্রশ্নের উত্তর। সবাই মিলিয়ে নিয়েছো? আচ্ছা, তাহলে আসো আমরা এটা বলেছে যে আবার বলো তো মা।
আপনি বলেছেন যে ডিসকাস করছেন যে ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দিচ্ছেন আপনার নিজের যে আচ্ছা, ঠিক আছে। দেখো, মূল্যবোধ সৃষ্টিতে ও জবাবদিহি প্রক্রিয়ায় হিসাব বিজ্ঞানের ভূমিকা। 7 জন নামক দিয়েছো, তোমাদের প্রেজেন্ট হচ্ছে 11 জন। বাকি যারা দাওনি দিয়ে দাও মা। জিনাত আফরিন, শুনতে পাচ্ছ মা? জিনাত, জিনাত শুনতে পাচ্ছ মা? জয়রা আহমেদ, জয়রিয়া শুনতে পাচ্ছ? জি ম্যাম। পড়ো মা, জি ম্যাম। পড়ো। জি ম্যাম। ম্যাম কোথা থেকে পড়বো? দেখছো, স্ক্রিনে দেখতে পাচ্ছ মূল্যবোধ সৃষ্টিতে ও জবাবদিহি ম্যাম প্রক্রিয়া। শুধু কভার পেজটা দেখ, কভার তাই? পেজটা দাও। আবার দেখতে জি ম্যাম। এতক্ষণ শুধু, এখন দেখতে পাচ্ছ? জি ম্যাম দেখতে পাচ্ছি। আচ্ছা, পড়ো মা। মূল্যবোধ সৃষ্টিতে ও জবাবদিহি প্রক্রিয়ায় হিসাব বিজ্ঞানের ভূমিকা। মূল্যবোধ হলো ব্যক্তি ও সমাজের চিন্তা, চেতনা, বিশ্বাস, ধ্যান ধারণা প্রভৃতির সমন্বয়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি মানদণ্ড, যার দ্বারা মানুষ কোনো বিষয়ের ভালো মন্দ বিচার করে, ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করে। নিচে মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞান কিভাবে সহায়তা করে তা ব্যাখ্যা করা হলো। 1. সততা ও দায়িত্ববোধের বিকাশ। হিসাব রক্ষণের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের রীতিনীতি ও কলাকৌশল যথাযথভাবে অনুসরণ করা হলে আর্থিক দুর্নীতি, জালিয়াতি, সম্পদ ইত্যাদির উপর নিয়ন্ত্রণ থাকে এবং হিসাবের স্বচ্ছতা বৃদ্ধি পায়। আর বছরের পর বছর এর অনুসরণের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও দায়িত্ববোধ বিকশিত হয়। হ্যাঁ, খেয়াল করো। তাহলে দেখো, মূল্যবোধটা কি? প্রশ্ন, মূল্যবোধ কি? এটা প্রশ্ন উত্তরটা কি হবে? মূল্যবোধ হলো ব্যক্তির ও সমাজের চিন্তা, চেতনা, বিশ্বাস, ধ্যান ধারণা প্রভৃতির সমন্বয়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি মানদণ্ড, যার দ্বারা মানুষ কোনো বিষয়ে ভালো মন্দ বিচার করে ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করে। এইটুকু, এখান থেকে এইটুকু। হিসাব রক্ষণের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের রীতিনীতি, কলাকৌশল যথাভাবে অনুসরণ করা হলে কি কি হবে? দেখো, দুর্নীতি, আর্থিকভাবে যে দুর্নীতিগুলো ঘটে, যে জালিয়াতিগুলো হয়, শুধু তাই না, সম্পদ ইত্যাদির উপর কি হবে? নিয়ন্ত্রণ থাকবে। যদি সঠিকভাবে হিসাব বিজ্ঞানের রীতিনীতিগুলো মানা হয়, এই বিষয়গুলো কি হবে? নিয়ন্ত্রণ থাকবে। শুধু তাই না, হিসাবে কি থাকবে? স্বচ্ছতা থাকবে। আর এটা যদি সবসময় হয়ে থাকে তাহলে কি হয়ে যাবে? আমাদের যখন প্র্যাকটিস হয়ে যায় তখন একটা দায়িত্ববোধ বিকশিত হয় মানুষের মধ্যে। খেয়াল করো, ব্যক্তি জীবনে কি হয়? ব্যক্তি জীবনে যদি তোমাকে স্কুলে যখন আসবে, তোমার মা তোমাকে 100 টাকা দিবে, তাহলে 100 টাকা দিল তোমাকে, তোমার যদি আসার সময় রিক্সা ভাড়া লাগে 30 টাকা, আবার স্কুল থেকে বাসায় যখন ফিরবে তখন রিক্সা ভাড়া লাগলো 30 টাকা, তাহলে হচ্ছে 60 টাকা। তুমি ধরো 20 টাকা টিফিন খেলে, তাহলে কত হলো? 80 টাকা। যদি কোনো কলম কিনতে চাও কিংবা অন্য কিছু কেনার প্রয়োজন হয়, ধরো কলম কিনলে 10 টাকা, তাহলে কত হলো? 90 টাকা। তোমার আরো 10 টাকা রয়ে গেল। যদি তোমাদের বাসায় এই প্র্যাকটিসটা থাকে যে তোমার মা তোমাকে জিজ্ঞেস করলো যে 100 টাকা দিয়েছি, তোমার কত খরচ হয়েছে আর টাকা কি মানে অবশিষ্ট রয়েছে, তখন তুমি তোমার হিসাবটা যদি দিয়ে দাও যে হ্যাঁ এই খরচ হয়েছে আর 10 টাকা রয়েছে আমার কাছে,
এবং 10 টাকা যখন তোমার মাকে ফেরত দিতে চাও তখন তোমার মা বলবে, হয় তোমার মা 10 টাকা ফেরত নেবে তোমার কাছ থেকে, আবার এটাও হতে পারে যে ঠিক আছে তোমার কাছে রেখে দাও। এই যে হিসাবে মানে এখানে যে একটা জবাবদিহিতা আছে, টাকা দিয়েছে তোমার মা এবং কোন কোন খাতে খরচ করেছো, এই যে একটা জবাবদিহিতা, এতে কি হয়, স্বচ্ছতা থাকে। এই জবাবদিহিতার মাধ্যমে তুমি মিথ্যা কথা বলছো না, তুমি তোমার মাকে সত্যি যে খরচটা করেছো সেই হিসাবটা দিচ্ছ, এবং তোমার মাও যে হ্যাঁ আমার মেয়ে এই খাতে অর্থগুলো ব্যয় করেছে, কোনো বাজে খাতে অর্থ ব্যয় করেনি। এই যে জবাবদিহিতার মাধ্যমে এক ধরনের মূল্যবোধ সৃষ্টি হয়। ভালো মন্দ বিচার করে ভালোকে কি করা হয়, গ্রহণ করা হয়, মন্দটাকে কি করব আমরা, বর্জন করব। এই জবাবদিহিতার মাধ্যমে থেকে এক ধরনের যে মূল্যবোধ প্রকাশ পায় এবং সেই সাথে কি হয়, সততা এবং দায়িত্ববোধেরও কি পায়, বিকাশ পায়। সবকিছুর জন্য জবাবদিহিতা থাকতে হবে। তারপর পড়ো 2 নম্বর পয়েন্টটা পড়ো তো। ম্যাম আমি পড়বো। হ্যাঁ পড়ো। ঋণ পরিশোধ সচেতনতা সৃষ্টি। হিসাব বিজ্ঞান ঋণ গ্রহীতাদের মধ্যে ঋণ পরিশোধে সচেতনতা সৃষ্টি করে এবং তাদের মূল্যবোধ জাগ্রত করে, ফলে ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা হ্রাস পায়। 3. ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি। সৃষ্টিকর্তা প্রদত্ত সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং অপ্রয়োজনীয় ব্যয় পরিহার ধর্মীয় মূল্যবোধের অংশ। সঠিক হিসাব সংরক্ষণ করলে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আয় বুঝে ব্যয় করার মানসিকতা সৃষ্টি ও সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হয়। হ্যাঁ দেখো, ঋণ পরিশোধের সচেতনতা সৃষ্টিটা যখন আমাদের দেশে ব্যাংকের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছিল তখন 4টা, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক। এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও তখন আমাদের দেশে গ্রামীণ ব্যাংক, তোমরা নিশ্চয়ই গ্রামীণ ব্যাংকের নাম শুনেছ। গ্রামীণ ব্যাংক নামে একটি ব্যাংক আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়, সে প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর ইউনূস। তখন গ্রামীণ ব্যাংকগুলো কি হয়েছিল, মহাজনরা চড়া সুদে গ্রামের কৃষকদেরকে ঋণ দিত। এতে কি হতো, অনেক কৃষকরা সহায় সম্বলহীন হয়ে যেত। মানে এত সুদ নিত যে তারা সুদ পরিশোধ করতে পারতো না, কারণ কখনো ফসল ভালো হতো, কখনো ফসল ভালো হতো না। তখন দেখা যেত একেবারে নিঃস্ব হয়ে যেত। এই যে সমস্যাটা, এই সমস্যাটা সমাধানের জন্যই ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে, এবং সেটাকে বলা, সেই প্রতিষ্ঠানের কাজই ছিল ক্ষুদ্র ঋণ, যেটাকে বলে মাইক্রো ক্রেডিট। প্রথম দিকে যখন এখানে কাজ করছিল তখন ঋণ নিত যখন কৃষকরা, তখন ঋণ নিয়ে কি করতো জানো, মেয়ে বিয়ে দিয়ে দিত। তখন আর এক ধরনের, তোমরা নাম শুনেছো যৌতুক, যৌতুক প্রথাটা আমাদের দেশে আছে। তখন সেখানে কি হতো, ব্যাংক থেকে ঋণ নিত, গ্রামীণ ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নিত, নিয়ে কি করতো, মেয়েকে মেয়েকে বিয়ে দিবে, সাইকেল কিনে দিয়ে মেয়েকে বিয়ে দিত, তারপর কি আর ঋণ শোধ করতে পারে না। এরকম প্রথম দিকে ব্যাংকিং ব্যবস্থাটাই আমাদের দেশে গ্রামের মানুষগুলো বুঝতো না, যে ঋণ নেওয়ার পর যে ঋণটা পরিশোধ করা লাগে। অনেক অনেক সময় লেগেছে এটা বুঝতে। তো এটাই এখানে দেখো, হিসাব বিজ্ঞান ঋণ গ্রহীতাদের মধ্যে ঋণ পরিশোধের সচেতনতা সৃষ্টি করে এবং তাদের মূল্যবোধ জাগ্রত করে। যদি ঋণ নেওয়ার পর ঋণ পরিশোধ করতে হবে, এই সচেতনতা যদি সৃষ্টি হয়, এতে কি হবে, এই যে সৃষ্টি হবে এভাবেই কিন্তু মূল্যবোধটা জাগ্রত হবে। এর ফলে কি হবে, আমাদের দেশে ঋণ খেলাপি হওয়ার যে সম্ভাবনাটা সেটা হ্রাস পাবে। ঋণ খেলাপি মানে ঋণ যারা পরিশোধ করে না তাদেরকে ঋণ খেলাপি বলা হয়। 3 নাম্বারটা দেখো, ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিটা তোমরা প্রতিষ্ঠানের কথা বাদ দাও, ব্যক্তি জীবনে চিন্তা করো। যদি আয় বুঝে ব্যয় করার মন মানসিকতা সৃষ্টি হয় তাহলে কি হবে, সম্পদের যদি সঠিক ব্যবহার টা করো তাহলে এক ধরনের ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি হবে। অর্থাৎ কি, অযথা খরচ করা যাবে না। আমাদের ধর্মে আছে না যে অপচয়কারী শয়তানের ভাই,
মানে কোনো কিছু অপচয় করা যাবে না, এতে কি শয়তানের ভাই বলে তুলনা করা হয়েছে। এই যে ধর্মীয় মূল্যবোধ, এটা কি হবে যদি সঠিকভাবে হিসাব রাখো, তাহলে শুধু প্রতিষ্ঠানে না, ব্যক্তি জীবনেও এই শিক্ষাটা কি করা হবে, গ্রহণ করা হবে। পূজা শুনতে পাচ্ছ মা? পূজা, জি মিস, হ্যাঁ পড়ো মা। পড়তেছি, দাঁড়ান মিস। 4 নম্বরটা পড়বো? সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি। সরকারের আয়ের অন্যতম উৎসগুলো হচ্ছে ভ্যাট, কাস্টম ডিউটি, আয়কর প্রভৃতি। হিসাব বিজ্ঞানের যথাযথ প্রয়োগের মাধ্যমে সঠিক আয় ও ব্যয় নির্ণয় করা সম্ভব, ফলে কর ফাঁকি দেওয়ার প্রবণতা হ্রাস পায়। 5 নম্বর আমি পয়েন্টটা পড়ো। পড়ছি। 5 নম্বর পয়েন্টটা পড়ো মা। জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধ। সুষ্ঠু হিসাব ব্যবস্থা প্রচলিত থাকলে সম্ভবত শাস্তি ও দুর্নামের ভয়ে প্রতিষ্ঠানের কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে জালিয়াতি, তহবিল, তৎস্বরূপ প্রতারণা সহ বিভিন্ন অনিয়মের প্রবণতা হ্রাস পায়। আচ্ছা ঠিক আছে মা, খেয়াল করো। সমাজ ও রাষ্ট্রের প্রতি কি দায়িত্ববোধ। সরকারের আয়ের অন্যতম উৎস, এটা অবজেক্টিভের জন্য লাগবে তোমার। সরকারের আয়ের অন্যতম উৎসগুলো কি, কাস্টমস, আয়কর প্রভৃতি। ব্যাট হচ্ছে মূল্য সংযোজন কর, ভ্যালু অ্যাডেড ট্যাক্সেশন। এটা হচ্ছে মূল্য সংযোজন কর, হচ্ছে আমরা যে পণ্যগুলো ভোগ করি সেখানে ওই পণ্যের মূল্যের সাথে ভ্যাটটা কি করা হয়, যোগ করে আমরা দামটা পরিশোধ করি। আর আবকারি শুল্ক, এটা হচ্ছে দেশের বাইরে থেকে যখন আমাদের পণ্যগুলো আসে কিংবা সরকারকে যখন একটা শুল্ক দেওয়া হয়, সেটা কে হচ্ছে সরকারের আয়ের উৎস। আবার আয় হয়েছে ওই আয়ের উপর তোমার কর নির্ধারণ করা হয়, সেই আয় করটাও সরকারি আয়ের একটি উৎস। হিসাব বিজ্ঞান যদি সঠিকভাবে আয় ব্যয়টা নির্ণয় করে, তাহলে কি হবে, কোনোভাবেই কর ফাঁকি দিতে পারবে না। অর্থাৎ সঠিকভাবে আয় ব্যয় নির্ণয় করলে কর ফাঁকি দেওয়ার প্রবণতাটা কি হবে, হ্রাস পাবে। তোমরা যখন কোথাও শপিং করতে যাবে, ধরো জুতা কিনতে যাচ্ছ কিংবা কোনো ড্রেস কিনতে যাচ্ছ কিংবা কোনো শপিং মলে যাচ্ছ কিছু কিনতে, সেখানে দেখবে তোমরা নিজ দায়িত্বে মানি রিসিপ্টটা চেয়ে নিবে, বলবে ক্যাশ মেমোটা দেন। ক্যাশ মেমোটা দিলে হবে কি, যে ক্যাশ মেমোটা যখন নিবে তখন ওই দোকানের মালিক আর কর ফাঁকি দিতে পারবে না, কারণ ক্যাশ মেমোটা ওদের ডকুমেন্টস, ওটার উপরই সরকার কি করবে, কর নির্ধারণ করবে। এই জন্য সচেতন নাগরিক যারা, তাদের দায়িত্ব হচ্ছে যখন কোনো কিছু ক্রয় করবে তখন নিজ দায়িত্বে বলবে আমাদের মানিটা দেন। তাহলে এখন থেকে তোমরা যখন শপিং করতে যাবা তখন তোমরা নিজ দায়িত্বে ক্যাশ রিসিপ্টটা চেয়ে নিবে। অনেক সময় বলে লাগবে না, তখন তুমি নিজেই বলবে না আঙ্কেল, যদি বয়স্ক লোক থাকে তাহলে বলবে আঙ্কেল না দেন, এটা দেন, আমার লাগবে। অনেক সময় অনেক শপিং মলে অনেক দোকানে বলবে এটা নেওয়ার দরকার, আবার অনেক সময় অনেকে দিবে। তোমরা বাটার দোকানে যাও কিংবা আড়ং এ যাও, এরকম বিভিন্ন অ্যাপেক্সে যাও, ওরা কিন্তু নিজেরাই ক্যাশ মেমো দিয়ে দিবে, কিংবা কোথায় যদি মীরা বাজারে যাও ওরা দিয়ে দিবে। কিন্তু অনেক সময় অনেক দোকান থেকে দেয় না, তখন তোমরা নিজ দায়িত্বে চেয়ে নিবে। এতে কি হবে, সরকারকে আর কর ফাঁকি দিতে পারবে না। তারপর দেখো জালিয়াতি ও কাস্টম ডিউটিটা আবার বলবেন? বুঝিনি, বলো তো আবার। কাস্টম ডিউটিটা আবার বলবেন? ওই যে অবকারী কাস্টম শুল্ক, ডিউটিটা অবকারী শুল্ক, অবকারী শুল্ক। তারপর দেখো সুষ্ঠু হিসাব ব্যবস্থা প্রচলিত থাকলে হিসাব সম্ভাব্য শাস্তি ও দুর্নামের ভয়ে প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তাদের মধ্যে জালিয়াতি, তহবিল তছরূপ হচ্ছে অর্থ সরিয়ে নেওয়া।
কেউ কোনো রকম জালিয়াতি করতে পারে না, অর্থ সরিয়ে নিতে পারে না, কিংবা কোনো প্রতারণার আশ্রয় নেয় না। এতে কি হয়, আস্তে আস্তে এগুলো প্রবণতা কি পায়, হ্রাস পায়। যখন জানবে যে যদি এটা করার পর ধরা পড়ে তাহলে শাস্তির ব্যবস্থা আছে কিংবা অসম্মানিত হতে হবে, এসবের জন্য এই অনিয়ম থেকে তারা কি আসে, সরে আসে। মূল কথা হচ্ছে আমরা এখন যা জানলাম সব হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধ যদি জাগ্রত থাকে তাহলে আমাদের এই অন্যায় কাজগুলো আমরা কখনোই করব না। জবাবদিহিতা, হিসাব বিজ্ঞান। জেরিন বলো। জেরিন, সাফা, লুবনা। লুবনা পড়ো তোমার। লুবনা শুনতে পাচ্ছ মা? জি মিস। পড়ো মা। জবাবদিহিতা, হিসাব বিজ্ঞান। জবাবদিহি হিসাব বিজ্ঞান কোন কার্য সম্প্রদায়ের দায়িত্বে সুনির্দিষ্ট হলে কার্যের সাফল্যের জন্য কাজের ফলাফলের জন্য কাজের ফলাফলের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে তার কাজের জন্য দায়ী করা হয়। নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতাই জবাবদিহিতা। এই জবাবদিহিতা কার্যক্রমে গতিশীল রাখার ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের ভূমিকা উল্লেখ করা হলো। ব্যবসায় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বোঝা যাচ্ছে না। অভ্যন্তরীণ অভ্যন্তরীণ জবাবদিহিতা অভ্যন্তরীণ জবাবদিহিতা। এখানে একটু ঘোলা ঘোলা দেখা যায়। আচ্ছা, বইয়ের থেকে পড়ো। হ্যাঁ পড়ো, এখন ক্লিয়ার? জি মিস, কিছুটা। পড়ো। আধুনিক বিকেন্দ্রীকরণ ব্যবসায় আয়, ব্যয় ও বিনিয়োগের বিনিয়োগের জন্য নির্দিষ্ট ব্যক্তিগণকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়, যাতে কারো দায়িত্ব পালনের পূর্ণ মনোযোগ প্রদান সম্ভব হয় এবং নির্দিষ্ট হিসাবকালের শেষে অর্পিত দায়িত্বের ফলাফল সম্পর্কে ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের প্রশ্নের জবাব প্রদানে সক্ষম হয়। আচ্ছা, দেখো, নিজের কাজের জন্য খেয়াল করো, নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতায় জবাবদিহিতা। এটা একটু আন্ডারলাইন দাও, এটা আমাদের অবজেক্টিভের জন্য লাগবে। জবাবদিহিতা কার্যক্রমকে কি করে, গতিশীল রাখতে সহায়তা করে। খেয়াল করো, যখন আমরা বাসায় কোনো মেহমান আসে আমরা কাজগুলো কি করি, ভাগ করে নিই না? কেউ হচ্ছে ড্রয়িং রুমটা গোছায়, কেউ হচ্ছে নাস্তা সার্ভ করে, এরকম ভাগ করা হয়। কেউ আবার মেহমানদের সাথে গল্প করে, কারণ গেস্ট আসলে যখন নাস্তা গোছাতে হয় তখন কাউকে না কাউকে আবার গল্প করতে হয়। এই যে এক একজনের কাজ আমরা ভাগ করে নিই, এতে কি হয়, সুষ্ঠুভাবে সবকিছু সুন্দরভাবে হয়। এটা তো যেরকম ব্যক্তি জীবনে আছে কিংবা কোনো কাজ করতে গেলে যে কি ব্যাপার, আর কতক্ষণ লাগবে, যে আর অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, এই যে জবাবদিহিতার একটা প্রক্রিয়া, এতে কি হয়, কাজটাকে কি করে, গতিশীল রাখে। অর্থাৎ কত দ্রুত তুমি কাজটা শেষ করতে পারবে, একটা সময় নির্ধারণ থাকে যে হ্যাঁ আমি যে বলেছি আর একটু হলেই হয়ে যাবে, যে এটা জবাবদিহিতা প্রক্রিয়ার মাধ্যমে সেটা সম্ভব। এখন আসো ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জবাবদিহিতা। অভ্যন্তরীণ হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে যেটা। আধুনিক বিকেন্দ্রীকরণ ব্যবস্থায় আয়, ব্যয় ও বিনিয়োগের জন্য নির্দিষ্ট ব্যক্তিকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়, যাতে করে দায়িত্ব পালনে পূর্ণ মনোযোগ প্রদান সম্ভব হয়। কারণ যখন তোমাকে যদি ক্ষমতা কিংবা তোমাকে যদি সুযোগ না দেওয়া হয় তাহলে তুমি ওই কাজটা করতে পারবে না। তাহলে আর বারবার যখন তোমাকে যে যদি ক্ষমতা না দিয়ে কাজ করতে দেওয়া হয় তাহলে তোমার অন্যকে দিয়ে যে কাজটা করিয়ে নেবে, তাহলে সে তোমার কথা শুনবে না। তাহলে পূর্ণ ক্ষমতাও তোমাকে দিতে হবে কাজটা সঠিকভাবে করার জন্য। এবং নির্দিষ্ট সময় শেষে সেই যে দায়িত্বটা তোমাকে দিয়েছে সেই দায়িত্বটা কতটুকু তুমি পালন করেছ
সেটার জন্য তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে তোমার উপরে যে যে বস আছে তোমার তার কাছে কি করতে হবে, জবাব দিতে হবে। তাহলে কি এই যে জবাবদিহিতার বিষয়টা আছে, তাহলে এই সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশ্নের জবাব প্রদানে তখন তুমি কি হবে, সক্ষম হবে, মানে তুমি দিতে পারবে কাজ। মিস কোশ্চেন আছে একটা। বলো মা। ডিজিটাল অবস্থা কি? হ্যাঁ, এখনকার আধুনিক যুগে একসময় মনে হতো যে মালিক পক্ষই সবকিছু করবে, এখন এরকম না। বিকেন্দ্রীকরণ হলো কাজগুলোকে সবাইকে ভাগ করে দেবে। ধরো পারচেজ ডিপার্টমেন্ট আছে, মানে ক্রয় বিভাগ আছে, বিক্রয় বিভাগ আছে, উৎপাদন বিভাগ আছে। উৎপাদন বিভাগের কাজ হচ্ছে উৎপাদন। আবার উৎপাদনকৃত পণ্য যখন আসবে তখন ক্রয় বিভাগের কাজ থাকে কাঁচামাল ক্রয় করবে। উৎপাদনকৃত পণ্য উৎপাদন করতে গেলে যে কাঁচামালগুলো প্রয়োজন সে ওই ক্রয় ডিপার্টমেন্ট হচ্ছে সেই ক্রয় সংক্রান্ত কাজগুলো করবে। উৎপাদিত পণ্য কি করতে হবে, রেখে দিব প্রতিষ্ঠানে না, সেগুলো বিক্রি করতে হবে। সেই জন্য বিক্রয় বিভাগ আছে, সেই বিক্রয় বিভাগের কাছে দায়িত্ব দিতে হয়। প্রতিটি বিভাগে যখন দায়িত্বগুলো ভাগ করে দেওয়া হয় তখন কি হবে, যদি কোনো উৎপাদন সংক্রান্ত সমস্যা হয় তাহলে তুমি সরাসরি উৎপাদন ডিপার্টমেন্টে প্রোডাকশন ডিপার্টমেন্ট তুমি তাকে ধরতে পারবা যে পণ্যের গুণগত মান ঠিক হয়নি কেন। আবার উৎপাদন যদি সেই ডিপার্টমেন্ট বলে যে কাঁচামাল ভালো হয়নি দেখে আমার উৎপাদন এই অবস্থা, তাহলে তারপর যে ক্রমে কোথায় যাবে, তখন যে ক্রয় সংক্রান্ত যে বিভাগটা আছে তখন সেখানে যাবে যে কাঁচামালের গুণগত মান ঠিক হয়নি কেন। এই যে প্রত্যেকটা বিভাগে তোমার জবাবদিহিতা, সেটাই হচ্ছে এখন আধুনিক বিকেন্দ্রীকরণ ব্যবস্থা। বুঝতে পেরেছো? জি মিস। বিভিন্ন ডিপার্টমেন্ট ভাগ করে দেয় যেন একজনের উপর পুরো দোষ চাপানো যেন না হয়, এবং যেন আইডেন্টিফাই করা যায় দোষটা কোন জায়গায়। আলাদা আলাদা বিভাগ করতে হলে যে সমস্যাটা হবে শুধুমাত্র তাকে সেখানে গিয়ে জবাবদিহিতাটা সে তার কাছ থেকে আদায় করতে পারবে। এতে সবাই কি থাকবে, সজাগ থাকবে যে যার যার কাজ যেন সুন্দরভাবে করতে পারে, সেদিকে সবাই সজাগ দৃষ্টি থাকবে। এখন আসো মালিক, ঋণদাতা, বিনিয়োগকারীদের নিকট জবাবদিহিতা। প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ ও ব্যবস্থাপনা নিয়োজিত ব্যক্তিবর্গের এই মর্মে কি করতে হয়, জবাবদিহি করতে হয় যে প্রস্তুতকৃত বিবরণীতে প্রতিষ্ঠানের সঠিক চিত্র তুলে ধরা হয়েছে কিনা, বিনিয়োগকৃত অর্থের সঠিক ব্যবহার কতটুকু নিশ্চিত হয়েছে, অর্জিত মুনাফা ও প্রাক্কলিত মুনাফার সঙ্গতি রক্ষা হয়েছে কিনা। এরূপ জবাবদিহিতার অনুপস্থিতিতে আর্থিক অনার্থিক সকল ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা ও অবনতি পরিলক্ষিত হয়। ভালোভাবে খেয়াল করো, মালিক, ঋণদাতা, বিনিয়োগকারী, এই যে পক্ষগুলো, আমরা এই পক্ষগুলো জেনেছি, এই পক্ষগুলোর নিকট জবাবদিহিতা রয়েছে। হিসাব রক্ষণ ব্যবস্থাপনায় যে ব্যক্তিবর্গ নিয়োজিত আছে তাদের প্রত্যেকেরই জবাবদিহিতার ব্যবস্থা রয়েছে, এবং তারা যে বিবরণীতে সঠিকভাবে আর্থিক চিত্র তুলে ধরেছে কিনা, বিনিয়োগকৃত অর্থের সঠিক ব্যবহার হয়েছে কিনা, এবং যে মুনাফাটা তোমরা আশা করেছিলে সেই মুনাফাটা অর্জিত হয়েছে কিনা, এই সবকিছু জবাবদিহিতা রয়েছে এই পক্ষের কাছে। আর এরূপ যদি জবাবদিহিতা অনুপস্থিত থাকে তাহলে বুঝতে হবে আর্থিক অনার্থিক সকল ক্ষেত্রেই তোমার বিশৃঙ্খলা রয়েছে এবং অবনতি রয়েছে। সরকারি নিকট জবাবদিহিতা, সরকার কর্তৃক নির্ধারিত বিভিন্ন নিয়ম নীতি যথাযথভাবে পালন করে প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে কিনা, যথাযথভাবে শুল্ক, ভ্যাট ও কর পরিশোধ করা হচ্ছে কিনা তা দেখার অধিকার সরকারের সংশ্লিষ্ট পক্ষসমূহের রয়েছে। যথাযথ হিসাব সংরক্ষণের মাধ্যমে এই জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। তার মানে কি, দেখো যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো চলে সেখানেও একটা নিয়ম আছে, সরকারি নীতিমালা সেই অনুযায়ী চলছে। সেখানে যে সরকার শুল্ক, ভ্যাট, কর এইগুলো যে নির্ধারণ করেছে এগুলো সঠিকভাবে পরিশোধ করছে কিনা এটা সরকারের নিকট জবাবদিহিতা করতে হয় ব্যবসা প্রতিষ্ঠানকে। এই আমরা জানলাম আমাদের প্রথম অধ্যায়ে ব্যবসায় পরিচিতি, যেটি এটা শুধু আমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্যই লাগবে। এখন আসো বহু নির্বাচনী প্রশ্ন আমাদের যে পাঠ্য বই যেগুলো আছে দেখি তোমরা সেগুলো সঠিক উত্তর কে কেমন পারো। হিসাব বিজ্ঞান, দেখো এখানে অপশন 4টা দেওয়া আছে। আমাদের সমাজে একের সাথে অন্যের সম্পর্ক আলোচনা করে, উৎপাদন ব্যবস্থা আলোচনা করে, পণ্য ক্রয় এবং বিক্রয়ের হিসাব রাখে, একটি প্রতিষ্ঠান আর্থিক অবস্থা ও ফলাফল নিরূপণ করে। কোনটি সঠিক হবে বলো তো?
হিসাব বিজ্ঞানটা কি বলো তো? এই চারটির মধ্যে কোনটি হবে সঠিক? যেই বলতে পারো, তোমাদের মধ্যে যেই বলতে পারো সেই উত্তরটা দাও। কেউ পারবে না? হিসাব বিজ্ঞানটা কি? হিসাব বিজ্ঞানটা হচ্ছে গ না তো ঘ? হ্যাঁ হিসাব একটি হ্যাঁ বলো তো হিসাব বিজ্ঞান একটি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের আর্থিক আর্থিক অবস্থা ফলাফলের উপরে। Very good. একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ও ফলাফল নিরূপণ করে। তারপর দেখো কিসে ব্যবসা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব? সম্পদ ক্রয়ের ফলে সঠিক সিদ্ধান্ত নিলে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে পণ্য ক্রয়ের দ্বারা। কোনটির ফলে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব বলতো? ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে। হ্যাঁ ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে। একটি ব্যবসায়ী হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী। আমরা তো অভ্যন্তরীণ এবং বাহ্যিক দুই ধরনের ব্যবহারকারী জেনেছি। এখানে দেখো তো অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? মালিক, ব্যবস্থাপক, ঋণ প্রদানকারী। নিচের কোনটি সঠিক হবে বলো তো? 1 ও 2। এক ও দুই, right. মালিক ও ব্যবস্থাপক। তারপর 4 নাম্বার বিজ্ঞান ও প্রযুক্তি। হিসাব রক্ষণকে সংকুচিত করে, হিসাব রক্ষণকে ব্যয়বহুল করে তোলে, হিসাব রক্ষণের গতি রোধ করে, হিসাব রক্ষণের উন্নতি ঘটায়। হিসাব রক্ষণের উন্নতি ঘটায়। ভেরি গুড। 5 নম্বর কোশ্চেন হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়? হিসাব ব্যবস্থা, তথ্য ব্যবস্থা, নিরীক্ষা ব্যবস্থা, বিবরণী ব্যবস্থা। তথ্য ব্যবস্থা। তথ্য তথ্য ব্যবস্থা। ব্যবস্থা। হিসাব বিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারীকে মালিক, ব্যবস্থাপক, কর্মচারী, কর্মকর্তা, অভ্যন্তরীণ নিরীক্ষক। Okay, কর্মচারী ও কর্মকর্তা। 6 নাম্বার হ্যাঁ গ। কর্মচারী ও কর্মকর্তা। 7 নাম্বার সেবামূলক অমূল্যভাগী প্রতিষ্ঠানের উদাহরণ হলো শিক্ষা প্রতিষ্ঠান, বিজ্ঞাপনী সংস্থা, সামাজিক সংঘ। নিচের কোনটি সঠিক? 1 ও 3। হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংঘ। হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কোনটি? আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা নির্ণয়, ব্যয় নিয়ন্ত্রণ করা, জালিয়াতি ও প্রতারণা রোধ করা, আর্থিক বিবরণী তুলনামূলক বিশ্লেষণ করা। কোনটি হবে বলো তো? ক। ক, আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয়। প্রশ্নটা লিখে নাও। কিসের সাহায্যে মানুষ ভালো মন্দ বিচার করে? একটা কোশ্চেন। জ্ঞানমূলক কোশ্চেনগুলো লিখে নাও। কিসের সাহায্যে মানুষ ভালো মন্দ বিচার করে? আমরা যে আজকে আলোচনা করেছি সেই আলোচনা আমাকে কোশ্চেন বলো তো কিসের সাহায্যে মানুষ ভালো মন্দ বিচার করে? কে বলতে পারবে? মূল্যবোধের। মূল্যবোধের। হ্যাঁ মূল্যবোধের মাধ্যমে মানুষ ভালো মন্দের বিচার করে। 22 নম্বর কোশ্চেনটা বলো তো হিসাব বিজ্ঞানের রীতিনীতি ও কলা কৌশল কোনটি বৃদ্ধিতে সহায়তা করে? হিসাব বিজ্ঞানের রীতিনীতি ও কলা কৌশল কোনটি বৃদ্ধিতে সহায়তা করে? ঠিক আছে আমি বলে দিচ্ছি। হিসাবের স্বচ্ছতা বৃদ্ধি। ভেরি গুড। হিসাবের স্বচ্ছতা বৃদ্ধি। 23 নম্বর কোশ্চেনটা দেখো জবাবদিহি প্রক্রিয়ায় হিসাব বিজ্ঞানের ভূমিকা কয়টি? জবাবদিহি প্রক্রিয়ায় হিসাব বিজ্ঞানের ভূমিকা কয়টি? আমরা কয়টি জেনেছি দেখো তো জবাবদিহি প্রক্রিয়ায় হিসাবের ভূমিকা? 3টি। 3টি জবাবদিহি প্রক্রিয়ায় 3টি। 24 নম্বর কোশ্চেনটা খেয়াল করো নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতাকে কি বলে? কি হবে? নিজের কাজের জবাব। হ্যাঁ বলো। জবাবদিহিতা। ভেরি গুড। জবাবদিহিতা। জবাবদিহিতা। 25 নম্বর কোশ্চেন কখন কর ফাঁকি দেওয়ার প্রবণতা হ্রাস পায়?
তার কারণেও জবাবদিহিতা সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধের সৃষ্টি হলে, যখন সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধের সৃষ্টি হবে তখন কর ফাঁকি দেওয়ার প্রবণতা হ্রাস পাবে। আমরা আজকে জেনেছি এটা। সঠিক হিসাব সংরক্ষণ দ্বারা কোন ধরনের মানসিকতা সৃষ্টি হয়? যদি আমরা সঠিকভাবে হিসাব সংরক্ষণ করি তাহলে আমাদের কোন ধরনের মানসিকতা সৃষ্টি হবে? আমাদের আরেকটা ক্লাস শুরু হয়ে গিয়েছে। আয় বুঝে ব্যয় করা। আচ্ছা, দাঁড়াও। হিসাব বিজ্ঞান কিভাবে ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিতে সহায়তা করে? সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে। প্রতিষ্ঠানে অর্জিত মুনাফা ও প্রাপ্তিত মুনাফার সঙ্গতি রক্ষার জন্য কার কাছে জবাবদিহি করতে হয়? মালিক ও বিনিয়োগকারীর কাছে। হিসাব বিজ্ঞান ঋণ গ্রহীতাদের পাশাপাশি কোনটি জাগ্রত করে? মূল্যবোধ। প্রতিষ্ঠান যন্ত্রপাতি, শব্দ কমানো ও আবর্জনা সঠিক স্থানে ফেলতে অর্থ খরচ করে কেন? সমাজ ও পরিবেশ রক্ষায়। ঠিক আছে, তোমরা যারা ক্লাসে অংশগ্রহণ করেছো তোমাকে অনেক ধন্যবাদ। আর এই কোশ্চেন গুলো স্ক্রিনশট নিয়ে নাও। যে কোশ্চেন গুলো দেওয়া হয়েছে আগের গুলোতে দেখাবে। হ্যাঁ, পাঠিয়ে দিবে। আর হচ্ছে নেক্সট ক্লাসে আমরা বহু নির্বাচনী পরীক্ষা নিব 40 নম্বরের। সবাই লিখে নাও, 40 নম্বরের বহু নির্বাচনী কোশ্চেন পরীক্ষা নেওয়া হবে আগামী ক্লাসে। আগের গুলো একটু দেখাবে 21 থেকে। আচ্ছা। জি মিস নিয়েছি। আচ্ছা, ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম।